সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে হবে দলগুলোকে। এক সপ্তাহ সময় দিল অন্তর্বর্তী সরকার। রেফারির অভাব দেখছে জামাত। ৭০ দিন বেরিয়ে আসবে কমিশনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগের জবাবে বদিউল। নির্বাহী বিভাগের অধ্যাদেশ জারির এখতিয়ার নিয়ে মতভিন্নতা বিশেষজ্ঞদের। সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে দেশ নির্বাচনের উপর নির্ভর করছে গণতন্ত্রের পথে যাত্রা, বললেন সিইসি। ভোট সুষ্ঠু করতে দল বাহিনী সহ সবার সহযোগিতা প্রত্যাশা। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গুলশানে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক। চূড়ান্ত হতে পারে দল ও জোটের প্রার্থী তালিকা, কিছুক্ষণ পর ব্রিফিং। এবং নতুন টেলিকম নীতি বাস্তবায়নে গ্রাহকের ব্রডব্যান্ড ইন্টারনেট খরচ বাড়ছে 20%। প্রতিবাদে অপারেটরদের বিক্ষোভ। এক নামে সিম সংখ্যা 7-এ নামানোর উদ্যোগ। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনাম। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া সহ গণভোট নিয়ে দলগুলোকে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত নিতে এক সপ্তাহ সময় দিয়েছে অন্তর্বর্তী সরকার। অন্যথায় তারা এই করণীয় ঠিক করবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠক শেষে তিনি জানান, এ নিয়ে আর সরকারের পক্ষ থেকে কোনো আলোচনার আয়োজন করা হবে না। 28 অক্টোবর জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে জমা দেয় জাতীয় ঐক্যমত্য কমিশন। এরপর থেকেই রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হয় তীব্র বিরোধ। সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে চলছে তুমুল আলোচনা সমালোচনা। নোট অফ ডিসেন্ট বাদ দেওয়াকে জনগণের সঙ্গে প্রতারণা বলছে বিএনপি, আর জাতীয় নির্বাচনের আগেই গণভোটের দাবি জামায়াতের। এসব কারণে জাতীয় নির্বাচন পিছিয়ে যাওয়ার শঙ্কার কথাও বলছেন রাজনীতিকরা। এমন প্রেক্ষাপটে সোমবার বিশেষ উপদেষ্টা পরিষদ বৈঠক অনুষ্ঠিত হয় তেজগাঁওয়ে। প্রধান উপদেষ্টার কার্যালয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অন্যান্য উপদেষ্টারাও অংশ নেন সভায়। সাম্প্রতিক রাজনৈতিক পরিবেশ ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বৈঠকে। নেওয়া হয় বেশ কিছু সিদ্ধান্ত। উপদেষ্টা পরিষদের বৈঠকের বিস্তারিত জানাতে প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে সংবাদ সম্মেলনে হাজির হন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া, বিরোধপূর্ণ বিষয় ও গণভোট নিয়ে আগামী এক সপ্তাহের মধ্যে রাজনৈতিক দলগুলোকে আলাপ আলোচনা করে সরকারকে ঐক্যবদ্ধ সিদ্ধান্ত জানানোর আহ্বান জানান তিনি। বলেন, অন্যথায় করণীয় ঠিক করবে সরকার। রাজনৈতিক দলগুলোকে স্বীয় উদ্যোগে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে সম্ভাব্য দ্রুততম সময়ে, সম্ভব হলে আগামী এক সপ্তাহের মধ্যে সরকারকে ঐক্যবদ্ধ দিক নির্দেশনা প্রদান করার আহ্বান জানানো হয়। ওনারা যদি ঐক্যবদ্ধ নির্দেশনা না দিতে পারেন, অবশ্যই সরকারের মতো সিদ্ধান্ত নেবে। এক প্রশ্নের জবাবে আইন উপদেষ্টা বলেন, জুলাই সনদ নিয়ে সরকার আর সংলাপের আয়োজন করবে না। রাজনৈতিক দলগুলোকে নিজ উদ্যোগেই নিজেদের মধ্যে সংলাপের ব্যবস্থা করতে হবে। সরকার আর কোনো আয়োজন করতে যাচ্ছে না। এই রাজনৈতিক দলগুলা, যারা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো আছে, ওনারা 15 বছর নিজেরা আলোচনা করে বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। ওনারা সে উদ্যোগে নিজেরা আলোচনা করে আমাদেরকে একটা ঐক্যবদ্ধ নির্দেশনা দিবেন, এই প্রত্যাশা করছি। অল্প সময়ের মধ্যেই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলো কার্যকর উদ্যোগ নেবে বলে প্রত্যাশা উপদেষ্টা পরিষদের। হয়েছে তা আপনাদের লিখিতভাবে আমি জানি। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। গণভোট ইস্যুতে দলগুলোকে আলোচনা করে সিদ্ধান্ত নিতে সরকারের আহ্বানকে স্বাগত জানিয়েছে জামায়াতে ইসলামী সহ 8 দল। এক্ষেত্রে রেফারির অভাবের শঙ্কা জানিয়ে নেতারা সরকারকে সেই ভূমিকা পালনের আহ্বান জানান। রাজধানীর পুরানা পল্টনে 8 দলের যৌথ সংবাদ সম্মেলনে জাতীয় নির্বাচনের আগে চলতি মাসে গণভোট, পিআর পদ্ধতিতে নির্বাচন সহ অভিন্ন দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। জুলাই সনদের আইনি ভিত্তি দিতে গণভোটের দাবিতে গত সেপ্টেম্বর থেকে রাজপথে সরব জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন সহ 8টি রাজনৈতিক দল। 4 ধাপে সারা দেশে কর্মসূচি পালন করে জাতীয় নির্বাচনের আগে চলতি মাসেই গণভোটের দাবি জানায় তারা।
দাবি আদায়ে করণীয় ঠিক করতে রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যালয়ে জৌলি সভা করে আন্দোলনরত দলগুলো। সভা শেষে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জুলাই সনদ বাস্তবায়নে গণভোট ইস্যুতে দলগুলোকে আলোচনা করে সিদ্ধান্ত নিতে উপদেষ্টা পরিষদের আহ্বান ইতিবাচক, তবে সরকারকে রেফারির ভূমিকা পালন করতে হবে। গতকালকেই একটা আলোচনার আহ্বান করেছিলাম দলগুলোর ভিতরে। আজকে উপদেষ্টা পরিষদ সেরকম একটি আহ্বানে সকল দলের কাছে জানিয়েছে। আমরা এখন দেখতে চাই মেন স্টেক হোল্ডার মৌলিকভাবে যে সমস্ত দল আছেন তারা এই আহ্বানকে কীভাবে সাড়া দেয়। যে সিদ্ধান্ত নিয়েছে সেটাকে আমরা স্বাগত জানাই, কিন্তু একটা বিষয় যোগ করতে চাই, কারণ হচ্ছে উপদেষ্টা পরিষদ যদি এটা মনে করে যে তাদের আর কোনো দায়িত্ব নাই, তারা কিছুই করবে না, দলগুলোই মিলে করবে, তাহলে এখানে একটা রেফারির অভাব হতে পারে। জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে সনদ বাস্তবায়নে সংখ্যার কথা জানান যুগপৎ আন্দোলনের অন্য নেতারা। দাবি আদায়ে দেন নতুন কর্মসূচি। গণমিছিলের সময় হলো বৃহস্পতিবার 6 নভেম্বর সকাল 11টা রাজধানীর পল্টন মোড়। বিভিন্ন রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন গণমিছিল করে পল্টনে এসে একীভূত হব। জুলাই সনদটা যদি আইনে ভিত্তি না পায় সেখানে নির্বাচনও কিন্তু বৈধতা থাকবে না। এই জন্য আগে যদি গণভোট হয়, আইনি ভিত্তি হয়, তারপর জাতীয় নির্বাচন তার ভিত্তিতে হয়, তাহলে সেখানে কোনো প্রশ্ন থাকে না। সেখানে বিএনপি যে বলছে একই দিনে দাবি না মানলে আন্দোলন জোরদার করার কথা জানান 8 দলের নেতারা। তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। সত্য একদিন বেরিয়ে আসবে। ঐকমত্য কমিশনের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর প্রতারণা ও বিশ্বাসঘাতকতার অভিযোগের জবাবে এ কথা বলেছেন বদিউল আলম মজুমদার। এদিকে সংসদ নির্বাচনের আগে গণভোট এবং সরকারের অধ্যাদেশ জারির এখতিয়ার নিয়ে ভিন্ন ভিন্ন মত দিয়েছেন সংবিধান বিশেষজ্ঞরা। জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে সরকার ও কমিশনের বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসঘাতকতার অভিযোগ এনেছে বিএনপি। গণভোট ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মতবিরোধে তৈরি হয়েছে নতুন সংকট। শঙ্কা তৈরি হয়েছে টাইমলাইন অনুযায়ী আগামী নির্বাচন হওয়া নিয়ে। ঐকমত্য কমিশনের সাবেক সদস্য বদিউল আলম মজুমদার মনে করেন, ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে। কমিশনের বিরুদ্ধে ওঠা অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, সত্য একদিন বেরিয়ে আসবে। যে সত্য একদিন বেরিয়ে আসবে, ওকে, এটাই আমার আর কিছু বলার দরকার নেই। নিরসন করার জন্য রাজনৈতিক দলগুলোকেই দায়িত্ব দিয়েছে সরকার, সেই বিষয়টাকে আপনি ওকে, আমি বললাম তো সত্য একদিন বেরিয়ে আসবে, ওকে ওকে। আপনি কনফিডেন্ট? আমি চাই ফেব্রুয়ারিতে নির্বাচন হোক, নির্বাচন হওয়াটা দরকার। জুলাই সনদ বাস্তবায়নে সরকার অধ্যাদেশ জারি করতে পারে কিনা এ নিয়ে ভিন্ন ভিন্ন মত দিয়েছেন সংবিধান বিশেষজ্ঞরা। ডক্টর শরীফ ভূঁইয়া বলছেন, সরকার চাইলে পারবে। আর স্বাধীন মালিক মনে করেন, আইন পাশ করা অথবা অধ্যাদেশ জারির কোনো এখতিয়ার নেই নির্বাহী বিভাগ প্রধানের। সরকার প্রধানও জারি করতে পারেন এবং সম্ভব সেটার আইনগত একটা ব্যাখ্যা দেয়া যায় যদি সরকার প্রধান এটা জারি করতে চান। আর সরকার প্রধান জারি করতে না চাইলে রাষ্ট্রপতি করতে পারেন। তবে এটা দুভাবেই সম্ভব বলে আমি মনে করি এবং দুভাবেই এটাকে আইনগতভাবে সমর্থন করা সম্ভব। প্রধান উপদেষ্টা তো প্রধানমন্ত্রীর মতো, অর্থাৎ নির্বাহী বিভাগের প্রধান। নির্বাহী বিভাগের প্রধান বা প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা কখনো আইন পাস করতে পারে না। তাহলে তো আমাদের যে তিনটা অঙ্গ, একজনের কাজ আইন পাস করা, একজনের কাজ বিচার করা, একজনের কাজ দেশ পরিচালনা করা, তাহলে তো এখন সুপ্রিম কোর্ট বলবে যে আমরা আইন পাস করব, অথবা আইনসভা বলবে যে আমরা বিচার করবো। এটা তো হয় না, এগুলি তো আইনে নাই, এগুলি সব উদ্ভট ধারণা। সংসদ কার্যকর হওয়ার আগে গণভোট আয়োজন আইনের প্রচলিত ধারণার পরিপন্থী বলেও মনে করেন স্বাধীন মালিক। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। একদিকে বিভিন্ন ইস্যুতে দলগুলোর পরস্পর বিরোধী অবস্থান, আবার সরকারের সঙ্গেও টানাপোড়েন। আর এসবের মধ্যে আগামী মাসে নির্বাচনী তফসিল ঘোষণার আগে মীমাংসা করতে হবে গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুর। আর সে কারণে চলতি মাসে হতে যাচ্ছে রাজনীতির গতিপথ নির্ধারণী মাস। বিশ্লেষকরা বলেন, আলোচনার মাধ্যমে সবকিছুর সুরাহা সম্ভব, নতুবা অনিশ্চিত গন্তব্যে যাবে দেশের রাজনীতি। ফারুক ভাইয়া রবিনের আরও একটি রিপোর্ট। এই আস্থাটা বিশ্বাসযোগ্যতা প্রতিষ্ঠান তারা এখানে বিশ্বাসঘাতকতা করেছেন, জনগণের সঙ্গে প্রতারণা করেছেন। নোবেল প্রাইজ পেয়ে বিরাট মানুষ, মাইক্রো ক্রেডিটে বিরাট মানুষ, কিন্তু দেশের রাজনীতিতে
এতই ছোট যে মাপাই যায় না। আমরা যদি মাঠে নামি তাতে সরকার টিকে থাকবে কিনা সন্দেহ। এই সরকারের বিভিন্ন কর্মকাণ্ড অতীতেও একটি বিশেষ দলের প্রতি আনুগত্যের বহিঃপ্রকাশ ঘটেছিল। গত সপ্তাহ জুড়েই অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে এমন সব তোপ দাগিয়েছে রাজনৈতিক দলগুলো যারা সরকারের প্রতি সমর্থন দিয়ে এসেছে গোড়া থেকেই। অথচ জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ জমার পর প্রতারণা আর বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয় সরকার আর ঐকমত্য কমিশনের বিরুদ্ধে। 1971 সালকে পুড়িয়ে দেওয়ার কোনো অবকাশ নেই। নোট অব ডিসেন্ট বা ভিন্নমত বাদ দেয় জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দিয়েছে বিএনপি। আবার রাষ্ট্রপতি নয়, প্রধান উপদেষ্টার স্বাক্ষরে সনদ বাস্তবায়ন আদেশ দাবিতে অনড় এনসিপি। অন্যদিকে জাতীয় নির্বাচনের আগে বিএনপি গণভোটের বিরোধী হলেও নভেম্বরেই চায় জামায়াত। নভেম্বরেই গণভোট দিতে হবে। তাদের দাবি এখন আমাদের উপর চাপাতে চাচ্ছে, জনগণের উপর চাপাতে চাচ্ছে। কিছুদিন আগেও দলগুলোর পরস্পর বিরোধী বক্তব্য অনেকাংশেই সীমাবদ্ধ ছিল নিজেদের মধ্যেই, কিন্তু সে গণ্ডি পেরিয়ে এখন তীর ছোঁড়া হচ্ছে সরকারের দিকে। দৃশ্যমান হচ্ছে সরকারের সঙ্গে দলগুলোর দূরত্ব। কিন্তু কেন বদলে গেল পরিস্থিতি? মূল সমস্যা হলো এই সরকার যে দায়িত্ব নিয়েছে বা রাজনৈতিক দলগুলোর অভিপ্রায় অনুযায়ী সরকার গঠিত হয়েছে, সরকারের সময়সীমা ঠিক না করা। দ্বিতীয় সমস্যা হচ্ছে আস্থার অভাব। রাজনৈতিক দলগুলোর নিজেদের মধ্যে আস্থার সংকট আছে, আবার সরকারের প্রতিও তাদের আস্থার ঘাটতি আছে। সরকারও বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, এই পদক্ষেপে কখনো কোনো দল খুশি হয়েছে, কখনো কোনো দল বেজার হয়েছে। বিএনপি বলতেছে রেফারেন্ডাম নির্বাচনের দিন, পার্লামেন্ট ইলেকশন দিন। অন্যান্য পার্টি তারা বলতেছে না, আগে দিতে হবে। নির্বাচনে জয়লাভ করলে বিএনপি নাও দিতে পারে। হ্যাঁ, এই যে সন্দেহ, একে অপরের প্রতি সন্দেহটা, এটার জন্য গণ্ডগোলটা হয়েছে। একটি দল অন্য দলের প্রতি সন্দেহ করতেছে। আবার ফেব্রুয়ারিতে নির্বাচন চাইলে ডিসেম্বরেই ঘোষণা করতে হবে তফসিল। তার আগে সরকারের সামনে বড় চ্যালেঞ্জ দলগুলোর সঙ্গে দূরত্ব কমানো, সনদ বাস্তবায়ন পদ্ধতি আর গণভোট ইস্যুর মীমাংসা। আর সে কারণেই নভেম্বরকে বিবেচনা করা হচ্ছে রাজনীতির গতিপথ নির্ধারণী মাস হিসেবে। ডিসেম্বরে তফসিল হওয়ার কথা। তফসিল হওয়ার পর যদি কোনো রাজনৈতিক দল নির্বাচন বর্জন করে অথবা নির্বাচনে অংশ না নেয়, সেটা কিন্তু একটা কঠিন অবস্থা তৈরি করবে। সে কারণে নভেম্বরেই সব রাজনৈতিক দলকে নিয়ে সরকার নির্বাচন করতে পারবে, এই আস্থাটা তৈরি হতে হবে। পর্দার অন্তরালে কিছু আলাপ আলোচনা করতে হয় রাজনীতিতে। সেই দিকে সমস্ত রাজনৈতিক দলগুলোর সাথে বসে আলাপ আলোচনা করেন, তারপর এই সমস্যাটাকে সমাধান করতে হবে। তা না হলে আমার মনে হয় অসুবিধা হবে। বিভিন্ন ইস্যুতে দলগুলোর তীব্র বিরোধটি অন্তর্বর্তী সরকারের জন্য অস্বস্তিকর। প্রকাশ্যে সে কথা জানিয়েছেন খোদ উপদেষ্টাদের কেউ কেউ। আলাপ আলোচনার পর আমরা প্রধান রাজনৈতিক দলগুলোর বক্তব্যের মধ্যে যে অনৈক্যের সুর দেখছি, এটা হতাশাব্যঞ্জক। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে দেশ নির্বাচনের উপর নির্ভর করছে গণতন্ত্রের পথযাত্রা। এমন মন্তব্য করে ভোট সুষ্ঠু করতে দল, বাহিনী সহ সবার সহযোগিতা চেয়েছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। এআই এর অপব্যবহার ও সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজবের বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন সিইসি। ঘড়ির কাঁটায় সকাল ৮টা। ঢাকার খিলক্ষেতের ডুমুনি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ শুরু। হঠাৎ শোরগোল, ভোট কারচুপি ও বিশৃঙ্খলা তৈরির চেষ্টা। দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন আনসার সদস্যরা। ফিরে আসে কেন্দ্রের পরিবেশ। ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে এটি ছিল বাহিনীটির ডামি মহড়া। নির্বাচন সামনে রেখে গেল ১ বছরে ১.৫ লাখের বেশি সদস্য নিয়োগ দিয়েছে আনসার। সোমবার ভাটারায় আনসার বাহিনীর সদর দপ্তরে ছিল চতুর্থ ধাপের মৌলিক প্রশিক্ষণ কার্যক্রমের সমাপনী দিন। এতে অংশ নেন প্রধান নির্বাচন কমিশনার। এ সময় আনসার মহাপরিচালক জানান, ভোটের মাঠে থাকবেন ৫ লাখের বেশি সদস্য। ১,৪৫,০০০-এর বেশি নতুন সদস্য গড়ে তুলেছি। আমাদের এই নির্বাচন হবে সম্পূর্ণ ডিজিটাল রেজিস্ট্রেশনের মাধ্যমে। এখানে কেউ অনুরোধ, আবেগ, বিবেক যা কিছুই আমরা বলি, প্রতিটা ক্ষেত্রে আমাদের এই ডিজিটাল রেজিস্ট্রেশন হবে একমাত্র মানদণ্ড। যার সার্টিফিকেশন নাই তাকে আমরা এই নির্বাচনী মোতায়েনে সম্পৃক্ত করব না। সুষ্ঠু নির্বাচন আয়োজনে রাজনৈতিক দলসহ অংশীজনদের সহযোগিতা চেয়ে সিএসি বলেন, ভোটের দায়িত্বে নিয়োজিতদের উপর নির্ভর করছে দেশের গতিপথ। বাংলাদেশ এখন খুব একটা সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে আছে।
আমরা জাতি হিসাবে, দেশ হিসাবে কোন দিকে যাব, গণতন্ত্রের পথে কিভাবে হাঁটব, এই সব কিছু নির্ভর করছে কিন্তু আগামী নির্বাচনের উপর। আপনারা যারা ভোটের দায়িত্বে নিয়োজিত হবেন তাদের উপরে কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণের একটা দায়িত্ব এসে পড়েছে প্রকারান্তরে। বাংলাদেশের যে ভবিষ্যৎ যে গতিপথ নির্ধারণ হবে আগামী ইলেকশনের মাধ্যমে, এই গতিপথ নির্ধারণে এই আনসার বাহিনীর ভূমিকা বিশাল একটা ভূমিকা থাকবে। দেশজুড়ে আনসার বাহিনীর নেটওয়ার্ক কাজে লাগিয়ে অপপ্রচার প্রতিরোধের আহ্বান জানান সিসি। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জরুরি বৈঠকে বসেছেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা। একই সঙ্গে দলের সাংগঠনিক টিমের সদস্যদেরও ডাকা হয়েছে। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বৈঠকের সভাপতিত্ব করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে মিত্র রাজনৈতিক দলের জন্য সম্ভাব্য আসন রেখে 200 আসনে প্রাথমিকভাবে একক প্রার্থী তালিকা চূড়ান্ত করার বিষয়ে আলোচনা হতে পারে। এছাড়া জুলাই সনদ সহ দেশের চলমান পরিস্থিতি নিয়েও আলোচনার কথা রয়েছে। স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংগঠনিক টিমের সদস্যদের নিয়ে আরও একটি বৈঠক হবে। মনোনয়ন তো নিশ্চিন্তভাবে তো সবাই আগ্রহী, এটা তো সবাই জানে, কিন্তু এখন আজকে কি আলোচনা হবে সেটা সম্বন্ধে আমাদের কোনো ধারণা নেই। দলের স্ট্যান্ডিং কমিটি আছে, ওনারা আলোচনা করে চেয়ারম্যান সাহেবের উপস্থিতিতে পরবর্তী করণীয় বা নির্ধারণী সব কিছুই জানাবেন। যেহেতু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশের বাইরে আছেন, তিনি গতকালকে বলেছেন যে আমরা সকল প্রস্তুতি নিচ্ছি। ইনশাল্লাহ আমাদের দৃঢ় বিশ্বাস আমরা একটা ভালো সংবাদের অপেক্ষায় থাকব। সময় সংবাদে আরও থাকছে, এবার জানুয়ারির পরিবর্তে মার্চে হবে বিশ্ব ইজতেমা। সরকারের প্রস্তাবে রাজি তাবলিগ জামাত। ডিসেম্বরের মধ্যে তারিখ ঘোষণার আশা জুবায়ের পন্থীদের। গুমের অভিযোগে শেখ হাসিনা সহ 7 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন অভিযোগ করেছেন ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিক। দুপুরে ট্রাইব্যুনালে হাজির হয়ে অভিযোগ জমা দেন তিনি। শেখ হাসিনা ছাড়াও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান, র্যাবের তৎকালীন মহাপরিচালক মোখলেসুর রহমান সহ 7 জনকে অভিযুক্ত করা হয়েছে। পরে সাবেক ছাত্রদল নেতা আশিক বলেন, 2013 ও 2022 সালে তাকে 2 দফা গুম করে শারীরিক নির্যাতন করা হয়। 2 মাস র্যাব 1-এ আটকে রাখা হয়। পরে কাউন্টার টেরোরিজম ইউনিট তুলে নিয়ে যায় বলে জানান তিনি। মিরপুর মুসলিম বাজারের ঠিক উত্তর পাশে একটা কালভার্ট ছিল, ছোট রোডটা অন্ধকার ছিল, সেখান থেকে আমাকে তুলে নিয়ে গাড়িতে তুলে চোখ বেঁধে ফেলে এবং পিছনে দিয়ে হাত বেঁধে ফেলে। পরে তারা আমাকে খুব চড়থাপ্পড় দিয়ে আমি অনেকটা সেন্সলেস হয়ে যাই। এর অনেকক্ষণ পর ওরা গাড়ি ড্রাইভ করে নিয়ে যায় আমাকে। আমার এতটুকু সেন্স আছে, তারা কালশি ফ্লাইওভার দিয়ে আমাকে নিয়ে যায়। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে প্লট জালিয়াতির মামলার 5 নম্বর আসামি খুরশিদ আলমের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে তদন্ত কর্মকর্তা আফরান জান্নাত কেয়া। সকালে ঢাকার 5ম বিশেষ জজ আদালতে মামলার তদন্ত কর্মকর্তার আংশিক জেরা অনুষ্ঠিত হয়। তদন্ত কর্মকর্তা জানান, তদন্তকালে প্রধানমন্ত্রীর কার্যালয় সহ সংশ্লিষ্ট দফতরের 21 জনের জবানবন্দি নেন তিনি। এ সময় খুরশিদ আলমের বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি তারা, তবে নথিতে তার বিরুদ্ধে অভিযোগের প্রমাণ রয়েছে বলে জানান দুদকের আইনজীবীরা। 6 অক্টোবর অবশিষ্ট জেরা এবং একই অভিযোগে সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে মামলার সাক্ষ্য গ্রহণ ও জেরা হওয়ার কথা রয়েছে। সালমান এফ রহমানের বিরুদ্ধে শুধু জনতা ব্যাংক থেকেই প্রায় 2000 কোটি টাকা লুটপাট ও পাচারের অভিযোগ। শেখ হাসিনার সাবেক এই উপদেষ্টা সহ 34 জনের বিরুদ্ধে 5টি মামলা করেছে দুদক। সংস্থার মহাপরিচালক জানান, সালমান এফ রহমানের অন্যান্য দুর্নীতির বিষয়েও আইনি ব্যবস্থা নেওয়া হবে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধানের নামে দুদক। অভিযোগে বলা হয়, শেয়ার বাজারে কারসাজির মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লুট ও সরকারি বেসরকারি ব্যাংক থেকে 34,000 কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছেন তিনি।
শুধুমাত্র জনতা ব্যাংক থেকেই 2021-22 অর্থ বছরে 1939 কোটি টাকা ঋণের নামে লুট করে পাচার করেছে সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপ। এমন তথ্যই বেরিয়ে এসেছে দুদকের অনুসন্ধানে। এ অভিযোগে সোমবার সালমান এফ রহমানকে প্রধান আসামি করে 34 জনের বিরুদ্ধে 5টি মামলা করেছে দুদক। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদ, স্বত্বাধিকারী এবং জনতা ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তা সহ মোট 34 জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট দুর্নীতি দমন কমিশন আইন 2004, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় 5টি পৃথক মামলার রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মহাপরিচালক জানান, সালমান এফ রহমানের দুর্নীতির এটি একটি ক্ষুদ্রাংশ। পর্যায়ক্রমে বাকিগুলোর বিষয়েও পদক্ষেপ নেওয়া হবে। ব্যাংকিং সেক্টর থেকে যে অর্থ আত্মসাৎ করা হয়েছে তারই একটা অংশ। এত সংক্রান্ত আরও কিছু মামলা হবে, যেগুলির কার্যক্রম এখনো শেষ হয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মহাপরিচালক বলেন, নির্বাচন কমিশন চাইলে আসন্ন নির্বাচনে প্রার্থীদের হলফনামায় দেওয়া সম্পদের তথ্য খতিয়ে দেখবে দুর্নীতি দমন কমিশন। তিনি যেই হন না কেন। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মানহানি মামলা করেছেন যুবদল নেতা কাজী মুকিতুজ্জামান। সম্প্রতি যুবদল নেতা রবিউল ইসলাম নয়নকে নিয়ে গণমাধ্যমে বিভিন্ন মন্তব্য করেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। এতে ক্ষুব্ধ হয়ে সোমবার আদালতে মানহানির মামলার আবেদন করা হয়। পরে পুলিশের গোয়েন্দা বিভাগকে তদন্তের দায়িত্ব দেন ঢাকার সিএমএম আদালত। মামলার নথিতে বলা হয়, যুবদল নেতা নয়নকে নিয়ে নেতিবাচক মন্তব্য বিএনপি ও অঙ্গ সংগঠনের জন্য মানহানিকর। অভিযোগ প্রমাণিত হলে ক্ষতিপূরণের মামলার বিষয়ে দলীয়ভাবে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান যুবদল নেতার আইনজীবী। ফার্মগেটে মেট্রো রেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যুর ঘটনায় প্রশ্ন উঠছে মেট্রো রেলের নিরাপত্তা ও নকশা নিয়ে। দুর্ঘটনার পর নকশায় ত্রুটি, নিম্নমানের সরঞ্জাম এবং ঠিকভাবে কাজ বুঝে না নেওয়াকেই সম্ভাব্য কারণ হিসেবে দেখছেন প্রকল্প সংশ্লিষ্টরা। বলছেন, তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে কারণের বিষয়ে। বছর ঘুরতে না ঘুরতেই কাছাকাছি দুটি পিলার থেকে ঘটেছে বিয়ারিং প্যাড পড়ার ঘটনা। সবশেষ ঘটনায় প্রাণ গেছে এক পথচারীর। এরপর থেকেই প্রশ্ন উঠছে ব্যয়বহুল এই প্রকল্পের নিরাপত্তা নিয়ে। সোমবার মেট্রো রেল কর্তৃপক্ষের সংবাদ সম্মেলনেও উঠে আসে এসব ইস্যু। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানির বর্তমান এমডি বলছেন, নকশায় ত্রুটি, সরঞ্জামের ক্ষেত্রে ঘাটতির কারণেই ঘটতে পারে এমন ঘটনা। যদিও এসব বিষয়ে নিশ্চিত হতে এখনো তদন্ত প্রতিবেদনের অপেক্ষায় কর্তৃপক্ষ। এটা হঠাৎের জিনিস না। প্রবাবিলিটি হলো ডিজাইন ফল্ট হতে পারে, কনস্ট্রাক্টিবিলিটি হতে পারে, যেই জিনিসের উপরে বসাইতে বলছে যেই জিনিস দিচ্ছে এটা হতে পারে, অথবা ওয়ার্কম্যানশিপও হতে পারে। যেই কমপ্লায়েন্সে ডিজাইন করা হয়েছিল, যেটা বলা হয়েছিল সেটা হয়তো কন্ট্রাক্টর করে নাই। তিনি আরও জানান, গত বছর বিয়ারিং প্যাড পড়ার পর ড্রোন সহ বিভিন্ন উপায় ব্যবহার করে পুরো অবকাঠামো পর্যবেক্ষণ করা হয়। সাম্প্রতিক সময়েও আবার তা করা হয়েছে। তবে নকশা বুঝে নেয়ার ব্যাপারে দক্ষতার ঘাটতির কথাও জানান ডিএমটিসিএলএমডি। বলেন, বারবার চিঠি দেওয়ার পরও এখনও ঠিকাদার প্রতিষ্ঠান পূর্ণাঙ্গ রূপে কাজ বুঝিয়ে দেয়নি। এই প্যাকেজটা এখন আমরা বুঝে নেই নাই, বিকজ এনাফ ডিফেক্ট আছে। আমরা এনাফ কমিউনিকেশন করেছি যে এই ডিফেক্টগুলি সারার পরে আমি বুঝে নেব, প্রপার ওয়েতে বুঝে নেওয়ার জন্য। আমরা এখনও বুঝতেছি যে আমরা বুঝে নেওয়ার সক্ষমতা নাই। দ্রুততম সময়ে আরও 4 থেকে 5 জন নতুন প্রকল্প পরিচালক নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন ডিএমটিসিএল এর এমডি। স্থানীয় সক্ষমতাকে কাজে লাগিয়ে মেট্রো পরিচালনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনে নকশার পরিবর্তনের ইঙ্গিত দেন। শুধু আমরা খুঁজতেছি যত কম খরচে মেট্রো রেল করা যায়, আর কিচ্ছু নেই এর ভিতরে, যত অপটিমাম ডিজাইন করা যায়। যদি কোনো ফিজিক্যালি ক্র্যাক হয় আমরা দেখতে পারতেছি না, নাম্বার 1। নাম্বার 2, ইউনিফর্মিটি, যে নাম্বার অনেক কিছু ইঞ্জিনিয়ারিং জিনিসের ড্রেনেজ, যদি কোনো লিকেজ হয় তাও আমরা দেখতে পাচ্ছি না। এর বাইরেও তদন্তের মাধ্যমে অনিয়মের দায়ীদের আইনের আওতায় আনার ব্যাপারে সহযোগিতার কথাও জানান ডিএমটিসিএল এর এমডি। ওইটাও যাচাই বাছাই করতেছি। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে 5 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মৃতের সংখ্যা দাঁড়ালো 288 জনে। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার সকাল 8টা থেকে সোমবার সকাল 8টা পর্যন্ত 1147 জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছর এখন পর্যন্ত আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 72,805 জন।
এদিন সবচেয়ে বেশি আক্রান্ত ঢাকা দক্ষিণ সিটিতে 284 জন, মারা গেছেন একজন। এছাড়া সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে 3, হাসপাতালে ভর্তি হন 266 জন। বাকি একজন ডেঙ্গু রোগী মারা যান রাজশাহী বিভাগে। নিয়মনীতির তোয়াক্কা না করে অবৈধভাবে হাসপাতালে বর্জ্য বাইরে বিক্রি যেন ওপেন সিক্রেট। এর পেছনে কাজ করছে হাসপাতাল, সিটি কর্পোরেশন ও বর্জ্য ব্যবস্থাপনার সঙ্গে সম্পৃক্ত একটি চক্র। যথাযথ প্রক্রিয়ায় জীবাণুমুক্ত না করে বর্জ্য থেকে সংগ্রহ করা চিকিৎসা সরঞ্জাম আবারও ব্যবহার করায় ঝুঁকির মুখে পড়ছে জনস্বাস্থ্য। মেডিকেল বর্জ্য বাণিজ্য নিয়ে কামরুল হাসানের ধারাবাহিক রিপোর্টের দ্বিতীয় পর্ব আজ। স্যালাইন, সুই, সিরিজ বাচ্চা বিক্রি করি আমরা। ওখানে নিয়ে বাসায় পারবে বাইচা ওরা আবার একটা প্যাকেট। চিকিৎসা বর্জ্যকে স্পর্শকাতর হিসেবে গণ্য করা হলেও বিষয়টি নিয়ে অনেকটাই উদাসীন হাসপাতালগুলো। এ ধরনের বর্জ্য ব্যবস্থাপনাকে শৃঙ্খলায় আনতে 2008 সালে নীতিমালা প্রণয়ন কেবল কাগজে কলমেই, মাঠ পর্যায়ে এর খুব একটা প্রতিফলন নেই। নীতিমালায় মেডিকেল বর্জ্য অপসারণ, ধ্বংস করা ও প্রক্রিয়াজাত নিয়ে সুস্পষ্ট নির্দেশনা থাকলেও মানা হচ্ছে না মোটেও। তদারকির জন্য দায়িত্বশীলরা যেন দেখেও দেখেন না, ফলে মেডিকেল বর্জ্য নিয়ে ঝুঁকি এড়ানো যাচ্ছে না। অনুসন্ধান বলছে হাসপাতাল থেকে পাওয়া 2 ধরনের চিকিৎসা বর্জ্য অবৈধভাবে বাইরে বিক্রি হয়। এজন্য হাসপাতালগুলোতে রয়েছে আলাদা সিন্ডিকেট। চিকিৎসা কাজে ব্যবহৃত কাচের বোতল, সিরিঞ্জ, স্যালাইন ব্যাগ ও প্লাস্টিক নল সহ যেসব বর্জ্য নষ্ট করে ফেলার কথা তা চলে যায় একটি পক্ষের কাছে। এগুলো ধরনের কিছুটা খরচ পানি হয়, এগুলো আমরা বিক্রি করি। এটা জাস্ট হাসা কথা, এটা কোনো মিছা কথা। কিনা না পার্টি আছে, মানে লোক আছে, সব সময় না, প্রতিদিন আসে। পরবর্তীতে এই সিন্ডিকেটের মাধ্যমে পুনঃব্যবহারযোগ্য বর্জ্য সঠিক প্রক্রিয়ায় জীবাণুমুক্ত না করেই পরিষ্কার ও প্যাকেটজাত করে ওষুধের দোকান, বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পৌঁছে যায়। এসব উপকরণ সঠিকভাবে জীবাণুমুক্ত না হলে পুনঃব্যবহারে থাকে সংক্রামক রোগের ঝুঁকি। প্রায় একই অবস্থা পুনঃচক্রায়নযোগ্য চিকিৎসা বর্জ্যের ক্ষেত্রে। ব্যবহৃত সিরিঞ্জ, ব্লেড, ছুরি, কাঁচি, রক্তের ব্যাগ ও নল, ধাতব উপকরণ নষ্ট না করে সংক্রামিত অবস্থাতেই ভাঙারি দোকানে বিক্রি করা হয়। এসব বর্জ্য পরিবহনের সঙ্গে সংশ্লিষ্টদের থাকে বিভিন্ন সংক্রামক রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি। করতে করতে একটু অভ্যাস হয়ে গেছে, প্রায় 7-8 বছর ধরে করতেছি, তো আল্লাহর মধ্যে কোনো কিছু হয়নি। আমার আগে আরো অনেকজনই করছে। শুধু মেডিকেল বর্জ্যকে ঘিরে পুরান ঢাকার চকবাজার ও লালবাগ এলাকায় গড়ে উঠেছে শতাধিক ভাঙারির দোকান। এর মধ্যে নামাপাড়া, টাইগার গলি, ইসলামবাগ, বাঁশপট্টি, শহীদনগর, কিল্লার মোড় বিশেষভাবে উল্লেখযোগ্য। সরজমিনে দেখা গেছে এসব এলাকায় গড়ে ওঠা ছোট ছোট দোকানে মজুত রাখা হয়েছে পরিত্যক্ত স্যালাইন, সিরিঞ্জ, নল, যা অরক্ষিতভাবেই বাছাই করছে শিশু থেকে বিভিন্ন বয়সী মানুষ। হাত সুই ঢেকে হাত কাইটা বহুত কিছু, স্বাস্থ্য খারাপ হলে তো আর করার কিছু নেই, পেটে তো বাদ দেওয়া লাগবে। টিআইবি বলছে চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত আইনে বিভিন্ন দুর্বলতা রয়েছে। পাশাপাশি পরিবেশ অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর ও বিভাগীয় কমিশনারের কার্যালয় সহ সংশ্লিষ্ট অংশীজনদের আন্তরিকতার ঘাটতি রয়েছে। আমাদের আইনে ঘাটতি আছে, বিধিমালাতে ঘাটতি আছে, কিন্তু যতটুকু আছে সেটা যথাযথ প্রয়োগ হয় না। যারা ওর সাথে অনিয়মের সাথে জড়িত, নিয়মগুলি বিধিগুলো লঙ্ঘন করছে না, তাদেরকে জবাব দিতে আনতে হবে। অনেকগুলো কিন্তু স্টেক হোল্ডার আছে, স্বাস্থ্য অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, সিটি কর্পোরেশনগুলো, পৌরসভাগুলো, বিভাগীয় কমিশনারদের কার্যালয়, এদের সকলের কিন্তু মানে দায়িত্ব হচ্ছে যে এই যে চেইনটা আমার চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় সুশাসন নিশ্চিত করা, স্বচ্ছতা জবাবদিহি নিশ্চিত করা, প্রত্যেকেরই ভূমিকা আছে। মেডিকেল বর্জ্য নিয়ে চলমান অব্যবস্থাপনা কাটিয়ে উঠতে সরকারের সংশ্লিষ্ট মহল এখনই এগিয়ে না এলে ভবিষ্যতে এই সমস্যা আরও প্রকট হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। কামরুল হাসান, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, নিজ দেশে মার্কিন সামরিক অভিযান চালানোর আহ্বান, শান্তিতে নোবেলজয়ী মারিয়া মাচাদোর। ভেনেজুয়েলায় মাদুরোর দিন ফুরিয়ে আসছে, হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। নির্বাচনের কারণে এবার জানুয়ারির পরিবর্তে মার্চে হবে বিশ্ব ইজতেমা। সরকারের প্রস্তাবে সম্মতি জানিয়ে ডিসেম্বরের মধ্যে তারিখ ঘোষণার আশা তাবলিগ জামাতের। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তাবলিগ জামাতের জুবাইরপন্থী অংশের নেতা মুফতি কেফায়েতুল্লাহ আজহারি বলেন, সহিংসতা এড়াতে ইজতেমা চলাকালে টঙ্গী ময়দানকে কেপিআই ঘোষণা করতে হবে। এবার সাদপন্থীদের ইজতেমা করার সুযোগ নেই জানিয়ে তিনি বলেন, তারপরও হামলা করতে পারে তারা। এ কারণে ইজতেমা ময়দানকে কেপিআই ঘোষণা করা জরুরি। এ সময় গত বছর ইজতেমা মাঠে হত্যার দ্রুত বিচার দাবি করেন জুবাইরপন্থীরা। আর আমাদের 2026 মার্চের
যে কোনো একদিন ওনারা এখন থেকেই উপদেষ্টা মণ্ডলীর পরামর্শ ক্রমে আমাদেরকে সিদ্ধান্ত করে দেন, যাতে করে পরবর্তী সরকার, নির্বাচিত সরকারও আমাদের সে তারিখটাকে পরিবর্তন না করেন। এরকম একটা নির্ধারিত তারিখ ওনারা করে দেন, যাতে বিশ্ব থেকে আমাদের মেহমানদের আসাটা সহজ হয়। বাড়ছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার খরচ। নতুন টেলিকম পলিসিতে বিভিন্ন ফি ও চার্জ আরোপের কারণে গ্রাহককে দিতে হবে অতিরিক্ত 20% অর্থ। এতে 500 টাকার সংযোগে 100 এবং 1000 টাকার সংযোগে খরচ বাড়বে 200 টাকা। গ্রাহকের পাশাপাশি সেবাদাতাদেরও ব্যান্ডউইথ কিনতে খরচ বাড়বে 14%। দেশে ফ্রিল্যান্সিং, অনলাইন কেনাকাটা সহ নানা কাজে দৈনিক 8400 জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহার করেন 13 কোটির বেশি গ্রাহক। এর মধ্যে 60% ব্যান্ডউইথই ব্যবহার করেন 1,34,00,000 ব্রডব্যান্ড গ্রাহক। এই ব্রডব্যান্ড গ্রাহকদের জন্য আসছে দুঃসংবাদ। নতুন টেলিকম পলিসিতে আইএসপি সেবাদাতাদের 5.5% রাজস্ব ভাগাভাগি করতে হবে। সামাজিক দায়বদ্ধতা তহবিলে জমা দিতে হবে আরও 1%। লাইসেন্স অধিগ্রহণ ফি 5 গুণ এবং নবায়নের বাৎসরিক ফি বেড়ে হয়েছে 4 গুণ। সেক্টরে যেই ধরনের স্টারলিংকের ক্ষেত্রে লাইসেন্স অধিগ্রহণ ফি 12 লাখ টাকা হলেও আইএসপিদের জন্য করা হয়েছে 25 লাখ টাকা। এছাড়া সাবমেরিন কেবল ও আইটিসি অপারেটর থেকে ব্যান্ডউইথ কিনতে ভ্যাট ট্যাক্স বাবদ খরচ 3% থেকে বেড়ে দাঁড়াচ্ছে 17%। সবকিছু মিলিয়ে গ্রাহক পর্যায়ে খরচ বাড়বে 20%। নতুন গাইডলাইন অনুযায়ী ফিক্সড ইন্টারনেট এর মূল্য বৃদ্ধি পাচ্ছে। বিটিআরসির নতুন নিয়ম অনুযায়ী ইন্টারনেট সেবাদাতাদের ওপর নতুন করে রেভিনিউ শেয়ারিং, উচ্চ লাইসেন্স ফি আরোপ, সরাসরি ব্রডব্যান্ড প্যাকেজের দাম বাড়াবে। অনুষ্ঠানে স্টারলিংকে অতিরিক্ত সুবিধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলেন সেবাদাতারা। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নির্বাচনের আগেই টেলিকম পলিসিতে রাজনৈতিক দলগুলোকে হস্তক্ষেপ করার আহ্বান জানান আইএসপিএবি সভাপতি। আমি ডিরেক্ট এটা বলবো না যে আমরা ইন্টারনেট বন্ধ করব, কিন্তু ওনাদের পলিসি ডিজিটাল শাটডাউনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমাদের লিখিত বক্তব্যেই রাজনৈতিক হস্তক্ষেপ কামনা করেছি, কারণ পরবর্তীতে ওনারা দায়িত্ব নেওয়ার সাথে সাথে এই কমপ্লেনগুলি কিংবা এই সমস্যার সমাধানগুলি নিয়ে যখন যাব, তখন ওনারা চিন্তা করবে নতুন সরকারকে আমরা প্রেশার দিচ্ছি, বাট সেই ইন্টেনশন থেকে কিন্তু আমরা না। বর্তমানে বিটিআরসির হিসাবে সারা দেশে 2400-র বেশি ব্রডব্যান্ড ইন্টারনেট সেবাদাতা রয়েছে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। এবার এক ব্যক্তির নামে সিম সংখ্যা 10 থেকে 7টিতে নামানোর উদ্যোগ নিচ্ছে বিটিআরসি। কমিশন বলছে শিগগিরই আনুষ্ঠানিক চিঠি দিয়ে সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত জানতে চাওয়া হবে। তবে সিম কার্ড কমানোর উদ্যোগ নিয়ে আপত্তি তুলেছে মোবাইল অপারেটররা। তারা বলছে এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে 1,20,00,000 গ্রাহকের 3,80,00,000 সিম কার্ড বন্ধ হবে। শুভ খানের আরও একটি রিপোর্ট। তারবিহীন ওয়াইফাই সেবা, ভেহিকেল ট্র্যাকিং সহ নানা কাজে বাড়ছে সিম কার্ডের ব্যবহার। অপরদিকে আর্থিক জালিয়াতি, প্রতারণা সহ অপরাধমূলক কর্মকাণ্ড ঘটছে মোবাইল ফোনের মাধ্যমে। এসব অপরাধ নিয়ন্ত্রণে 1 নভেম্বর থেকে এক ব্যক্তির নামে সিম সংখ্যা 15 থেকে নামানো হয়েছে 10টিতে। এতে বন্ধ হচ্ছে প্রায় 67 লাখ সিম। এই রেশ না কাটতেই জাতীয় নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সিম সংখ্যা 10 থেকে 7টিতে নামানোর ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনের আগে আমরা হয়তো 7টার ভিতরে যদি আসতে পারি। বিটিআরসির তথ্য মতে বর্তমানে দেশে প্রায় 6,76,00,000 গ্রাহকের হাতে আছে 18,79,00,000 মোবাইল সিম। এর মধ্যে প্রায় 80% গ্রাহকের নামে আছে 1 থেকে 5টি সিম কার্ড। 6 থেকে 10টি সিম কার্ড আছে 1,20,00,000 গ্রাহকের। সরকারি ঘোষণা বাস্তবায়ন হলে বন্ধ হবে 3,80,00,000 সিম কার্ড। যারা ব্যবসা বাণিজ্য করে ওনাদের কিন্তু সিম বেশি লাগে। 3টা থেকে 4টা সিম হইলে হয়, 2টা হইলে হয়। আমি কিভাবে ইউজ করতেছি এটা অবশ্যই আমাদের নৈতিকতার উপর ডিপেন্ড করবে। প্রতিটি সিম কার্ডে বড় অঙ্কের ভর্তুকি দেয় মোবাইল অপারেটররা। তাদের দাবি সিম সংখ্যা কমালে বছরে 2,000 কোটি টাকার রাজস্ব বঞ্চিত হবে সরকার। গলতটা হচ্ছে আসলে ন্যাশনাল আইডি ডেটাবেস চুরি হয়ে গেছে। আপনি সিম একটা করলেও যা অবস্থা হবে, 20টা করলেও তাই হবে। ব্যাপারটা ইভালুয়েটেড হোক, ইমিডিয়েটলি হয়তো আবার ইমিডিয়েটলি সাথে নেমে আসা উইল বি ভেরি ভেরি চ্যালেঞ্জিং। সব স্টেক হোল্ডার আছে কিভাবে এই ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিসকে আমরা চেক করতে পারি, নট বাই রিডিউসিং সিমস। বিটিআরসি বলছে আইওটি সেবার জন্য আলাদা সিরিজের সিম কার্ড দেওয়া হচ্ছে। ব্যক্তিগত ব্যবহারের জন্য সিম সংখ্যা 10 থেকে আরও কমাতে সরকারের চূড়ান্ত মতামত চেয়ে চিঠি দেওয়া হবে। একটা মানুষের ইভেন 10টা সিম থাকার কোনো যৌক্তিকতা নাই। আসলে সরকারের অনুমোদন চাবো, সরকারের মতামত চাবো এই ব্যাপারে।
যে আমরা আরো এক ধাপ নামিয়ে নিয়ে আসবো। বর্তমানে এক ব্যক্তির নামে ভারতে 9টি, পাকিস্তানে 5টি ও মালদ্বীপে 10টি সিম নেওয়া যায়। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। স্বীকৃতিসহ নানা দাবিতে আবারও রাজপথে শিক্ষকরা। ইবতেদায়ী প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকদের পাশাপাশি এবার মাঠে নেমেছেন নন এমপি ঐক্য পরিষদ। দাবি পূরণ হওয়ার আগে ঘরে না ফেরার ঘোষণা তাদের। শিক্ষকদের আন্দোলনে সংহতি জানিয়েছে জামাত। রাজধানীর হাইকোর্ট মোড়, পুলিশের মুখোমুখি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকরা। লক্ষ্য, নিজ প্রতিষ্ঠানের স্বীকৃতির দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে লং মার্চ। টানা 9 দিনের মতো প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন বিশেষ চাহিদা সম্পন্ন বিদ্যালয়ের এসব শিক্ষকরা। সারা দেশের 1772টি প্রতিষ্ঠানের স্বীকৃতির দাবি তাদের। আশ্বাস এলেও প্রজ্ঞাপন ছাড়া আন্দোলন স্থগিতে নারাজ তারা। পাশেই 22 দিনের মতো অবস্থান কর্মসূচিতে ইবতেদায়ী শিক্ষকরা। তাদের দাবি, অনুদান কিংবা অনুদানহীন সব প্রতিষ্ঠানই আসুক জাতীয়করণের আওতায়। শিক্ষকদেরকে আর অপমান করেন না, আপনারা আমাদের কষ্ট বুঝুন। বেতন দাবি লিখিত দেবে, আজকে 12টার মধ্যে কালকে ঘোষণা দিয়েছে দিয়ে যাবে, এখনো আসছে না। প্রেস ক্লাবের প্রধান ফটকের পাশে দ্বিতীয় দিনের মতো রাজপথে নেমেছে সম্মিলিত নন এমপি ঐক্য পরিষদ। এতে সংহতি জানিয়ে জামায়াতের সিনিয়র নায়েবে আমির মুজিবুর রহমান বলেন, অধিকার আদায়ের জন্য সরকারের সঙ্গে আলোচনা করবেন তারা। শিক্ষকদের এই দাবি ন্যায্য দাবি, তাদের বেঁচে থাকার দাবি, তাদের খেয়ে পরে শিক্ষা দান করার জন্য একটা পরিবেশ ফিরিয়ে আনার দাবি। সেই জন্য এটা যত দ্রুত হবে তত দেশ এবং জাতির জন্য কল্যাণকর হবে। 2500 প্রতিষ্ঠান এমপিওভুক্ত করে প্রজ্ঞাপন জারি না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি আন্দোলনকারীদের। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা।